নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের ভালোবাসা জানিয়ে ভিডিও শুরু করলাম। আমি তোমাদের প্রথম যে কবিতাটা ছিল কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, সেটার একটা ভিডিও আপলোড করেছি, কিন্তু ভাবলাম যে তোমাদের এখন থার্ড টার্মের ফাইনাল পরীক্ষা অর্থাৎ বার্ষিক পরীক্ষা, তাই পরীক্ষার জন্য আমি সাজেশনের মতো একটা কোয়েশ্চেন নিয়ে আজকে তোমাদেরকে আমি আলোচনা করে দেখাবো। তোমাদের এই বার্ষিক পরীক্ষাটা 90+10 হয়, 10 প্রজেক্ট এবং 90 হয় রিটেন, তাই আমি একটা 90 মার্কের কোয়েশ্চেন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি। তোমাদের 1 মার্কের কোয়েশ্চেন দেখবে দুই ধরনের থাকে, মাল্টিপল চয়েস অর্থাৎ এমসিকিউ আর শর্ট টাইপ অ্যান্সার অর্থাৎ এসিকিউ। তো প্রথমে দেখো, আমি যে কোয়েশ্চেনটা নিয়ে আলোচনা করছি সেটা আছে 20 মার্কের এমসিকিউ কোয়েশ্চেন। প্রথমেই তো সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর দেখো, মুক্ত বেনির গঙ্গা বঙ্গদেশে বিতরণ করে। মুক্ত বেনির গঙ্গা বঙ্গদেশে কি বিতরণ করে? এটা কি থেকে নেওয়া হয়েছে? সত্যেন্দ্রনাথ দত্তের আমরা কবিতা থেকে। তাহলে কি বিতরণ করে? তোমরা উত্তরটা অবশ্যই পারবে আমি জানি, তো না পারলে আমাকে কমেন্ট করবে, আমি সঙ্গে সঙ্গে অ্যান্সারটা লিখে দেব। তাহলে আমাদেরকে এই আমরা কবিতা থেকে যেহেতু কোয়েশ্চেন আমরা পেলাম, তাহলে আমরা কবিতাটা কার লেখা? সত্যেন্দ্রনাথ দত্তের লেখা। আমরা কবিতাটা কি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? কুহু ও কেকা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এগুলো আমরা সঙ্গে সঙ্গে মনে করে নেব। দ্বিতীয় কোয়েশ্চেন দেখো, এটা আমরা কবিতা থেকেই নেওয়া হয়েছে। বঙ্গভূমির কপালে শোভা পায় কাঞ্চন শৃঙ্গ মুকুট কনকধান্য পদ্ম অপরাজিতা। কবিতার লাইনে আছে বঙ্গভূমির কপালে কি শোভা পায়? ভালে বলে আছে, দেখবে কপালে মানে ভালে, ভালে কি শোভা পায় কবিতার লাইনে লেখা আছে। হিমালয় রেল রোড আরম্ভ হয়েছে লাটাগুড়ি থেকে, পেলিং থেকে, জলপাইগুড়ি থেকে না শিলিগুড়ি থেকে? হিমালয় দর্শন। হিমালয় দর্শন কার লেখা? সঙ্গে সঙ্গে তোমরা মনে করবে যে হিমালয় দর্শন বেগম রোকেয়ার লেখা। হিমালয় দর্শন কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? মহিলা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এই হিমালয় দর্শন গল্পটার মূল নাম বা প্রকৃত নাম কি ছিল? কূপ মুন্ডকের হিমালয় দর্শন। তাহলে এই যে মিনিমাম জিনিসগুলো সঙ্গে সঙ্গে এই শর্ট কোয়েশ্চেন পড়ার সময়তেই তোমরা মাথায় রেখে দেবে। আমি যেটা বললাম সেটা আবার নেক্সট কোয়েশ্চেনে আছে। দেখো, ঢেকি শাকের কথা তিনি পড়েছিলেন যে পত্রিকায়, অর্থাৎ লেখিকা কোন পত্রিকায় ঢেকি শাকের কথা পড়েছিলেন? অর্থাৎ বেগম রোকেয়া কোন পত্রিকায় পড়েছিলেন? তো মহিলা পত্রিকায়। দুষ্মন্ত তপবনে গিয়েছিলেন। কি করতে গিয়েছিল রাজা দুষ্মন্ত? মৃগয়া করতে, না ঋষির সঙ্গে দেখা করতে, না বিবাহের প্রস্তাব নিয়ে গেছিল শকুন্তলার কাছে, না রাজ্য স্থাপন করতে? তো রাজা দুষ্মন্ত তোমাদের কি থেকে নেওয়া হয়েছে? এই প্রশ্নটা নেওয়া হয়েছে যে ধীবর বৃত্তান্ত যে নাটক, সেই নাটকটা মূল যে নাটক থেকে যে অংশটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে অভিজ্ঞান শকুন্তলাম, কালিদাসের লেখা। আমাদের মহাকবি ছিলেন যিনি কালিদাস, সেই কালিদাসের অভিজ্ঞান শকুন্তলামের একটা সপ্তাঙ্ক নাটক ছিল, ওই নাটকেরই একটা অংশ হলো ধীবর বৃত্তান্ত। সেই ধীবর বৃত্তান্ত থেকে নেওয়া হয়েছে এই কোয়েশ্চেনটা। হিরুর বাড়িতে প্রীতিভোজের আয়োজনের কারণ কি? তাহলে হিরুকে, তাহলে আয়োজনের কারণটাকে দেখে নাও। হিরু বিলেতে যাবে, হিরু বিবাহ করেছে, হিরু স্কলারশিপ করবে, হিরু ডবল প্রমোশন পেয়েছে। তো হিরু কি থেকে নেওয়া হয়েছে? চন্দ্রনাথ থেকে। তো চন্দ্রনাথের মূল গ্রন্থের নাম, চন্দ্রনাথ লেখককে, এগুলো সব সঙ্গে সঙ্গে মনে পড়বে যে চন্দ্রনাথ হচ্ছে একটা উপন্যাস থেকে নেওয়া। কি উপন্যাস? আগুন উপন্যাস। সেটা কার লেখা ছিল? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের। সেই আগুন উপন্যাসের প্রথম এবং দ্বিতীয় পরিচ্ছেদ থেকে চন্দ্রনাথটা নেওয়া। আমি এই শর্ট কোয়েশ্চেনের সঙ্গে সঙ্গে আমি এই উৎসটা একটু বলে রাখছি। তারপরে কোয়েশ্চেন দেখো, ইংল্যান্ড আসার সময় প্রফেসর শঙ্কু মিরাকিউরাল বড়ি সঙ্গে এনেছেন। কটা বড়ি সঙ্গে নিয়ে এসেছিল? 4টে, 12টা, 24টা, 32টা? এটা প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে নেওয়া হয়েছে। তাহলে প্রফেসর শঙ্কুর ডায়েরি তোমাদের সহায়ক গ্রন্থ, সেই গ্রন্থটা কার লেখা? প্রফেসর শঙ্কুর আসল নাম কি? তার বাবার নাম কি? প্রফেসর শঙ্কু পেশায় কী ছিলেন? তার বাবা পেশায় কী ছিলেন সেটা তোমরা জেনে রাখবে। কারিন হল প্রাসাদে বিজ্ঞানী শঙ্কু উপস্থিত হয়েছিল কটার সময়? 6টায়, 7টায়, 8টায়, 9টায়? শঙ্কুর উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি, 5 ফুট 5 ইঞ্চি, 5 ফুট 6 ইঞ্চি ও 5 ফুট 7 ইঞ্চি। নায়েব মশাই নোটের তাড়া এনে দিয়েছিলেন যার হাতে? নায়েব মশাই কার হাতে নোটের তাড়া এনে দিয়েছিলেন? গল্পকথক সমরেশ, সোমেশ আর শোভন।
এটা নিরুদ্দেশ থেকে নেওয়া হয়েছে। তো নিরুদ্দেশ প্রেমেন্দ্র মিত্রের লেখা, প্রবাসী পত্রিকায় প্রথম কিন্তু এটা প্রকাশিত হয়েছিল। সামনে চড়াই গল্প সংকলনের অন্তর্ভুক্ত করে এই গল্পটা হয়েছিল। ভেঙে ফেল, কর রে লোপাট, উদ্ধৃতাংশ যা ভেঙে ফেলার এবং লোপাট করার কথা বলা হয়েছে। ভাঙার গান, কবি কাজী নজরুল ইসলামের ভাঙার গান থেকে। তো কি ভেঙে ফেলতে বলেছিল আর লোপাট করতে বলেছিল? লৌহ কপাট, গারদ, প্রাচীর, পাষাণ বেদী। তো এই ভাঙার গান কবিতাটা, ভাঙার গান কাব্যগ্রন্থেরই একটা কবিতা, তার নাম হচ্ছে ভাঙার গান। দোহা পানে চেয়ে আছে, দোহা পানে দুজন দুজনের দিকে চেয়ে আছে, মানে তাকিয়ে আছে। কে তাকিয়ে আছে? দুইখানি নগর, দুইখানি শহর, দুইখানি গ্রাম, দুইখানি রাস্তা। তাহলে খেয়া কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আমাদের বিশ্বকবি রবি ঠাকুরের লেখা খেয়া কবিতা কোথা থেকে নেওয়া হয়েছে? চৈতালি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এবার দেখো আমাদের কারকের কোয়েশ্চেন আছে, যে কারক ব্যাকরণের কোয়েশ্চেন আছে। এবার ব্যাকরণের কোয়েশ্চেনগুলো আমরা এবার মন দিয়ে ভালো করে দেখব। দেখো, সকলেই কবি নয়, কেউ কেউ কবি। এই যে কেউ কেউ, এই কেউ কেউ চিহ্নিত অংশটা, এই চিহ্নিত অংশটা বলছে কি সর্বনাম? নির্দেশক সর্বনাম, অনির্দেশক, সমষ্টিবাচক, যৌগিক সর্বনাম। তো যেহেতু এটা ব্যাকরণের কোয়েশ্চেন, তুমি এই কেউ কেউ শব্দটার দ্বারা তোমরা নিজে কি বুঝতে পারছো? কেউ কেউ মানে কাউকে নির্দিষ্ট করে বলছে, না অনির্দিষ্ট করে বলছে, না অনেকজনকে বোঝাচ্ছে যে সমষ্টিবাচক হবে? তাহলে নির্দেশক, অনির্দেশক, সমষ্টিবাচক, যৌগিক। তাহলে কি উত্তর হবে তোমরা কিন্তু বুঝতেই পারছো। বাঙালি যে জাতীয় বিশেষ্য, বাঙালি একটা নির্দিষ্ট জাতিকে বোঝাচ্ছে, তাহলে একটা নির্দিষ্ট জাতি বুঝিয়ে দিচ্ছে। তাহলে দেখো, ভাববাচক বিশেষণ, শ্রেণীবাচক বিশেষণ, সংজ্ঞাবাচক বিশেষ্য বা সমষ্টিবাচক বিশেষ্য। তাহলে এই বাঙালি শব্দটার দ্বারা কি বিশেষ্য বোঝাচ্ছে? বাঙালি একটা নাম, জাতির নাম, তাহলে একটা জাতিকে বোঝাচ্ছে, তাহলে একটা নির্দিষ্ট কোনো জাতিকে বোঝাচ্ছে, তাহলে বুঝে নেবে। সুতি বস্ত্র, নিম্নরেখ পদটি কি ধরনের বিশেষণ? বিশেষণ অর্থাৎ সুতি বস্ত্রটা কিসের তৈরি? সুতির তৈরি, তাহলে এটা একটা উপাদান। তাহলে এটা কি বিশেষণ হবে? দেখো, অবস্থাবাচক বিশেষণ, গুণবাচক বিশেষণ, উৎপাদনবাচক, না সংখ্যাবাচক? উত্তর প্রশ্নে লুকিয়ে আছে। পরের কোয়েশ্চেন দেখো, 1-16, বাহ কি সুন্দর ফুল, রেখাঙ্কিত পদটি, এই যে রেখাঙ্কিত বাহ, এই বা শব্দটার দ্বারা কি বিরক্তি প্রকাশ করছে, না প্রশংসা হচ্ছে, না অসম্মতি, না সম্মতি? তাহলে সেই বুঝে তোমরা সেই অব্যয় নির্ণয় করবে। তবু কি ধরনের পদ? তবু সর্বনাম পদ, বিশেষণ পদ, অব্যয় পদ, ক্রিয়াপদ। ক্রিয়া সম্পন্ন হলেও ফল বর্তমান থাকলে সেই ক্রিয়ার কাল হয় ঘটমান বর্তমান, পুরাঘটিত বর্তমান, নিত্যবৃত্ত অতীত, নিত্য বর্তমান। তাহলে যে 3টে কাল আছে, 3টে কালের 4টে করে 12টা ভাগ আছে, 12টা ভাগকে ভালো করে উদাহরণ যদি তোমরা পড়ে থাকো তাহলে এটা কিন্তু বুঝে নেবে। না পারলে অবশ্যই আমাকে কমেন্ট লিখবে, আমি সঙ্গে সঙ্গে তোমাদেরকে উত্তর দিয়ে দেব। মা আমাকে ভাত দিচ্ছেন, এখানে দিচ্ছেন সকর্মক ক্রিয়া, দ্বিকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া, অসম্পূর্ণ ক্রিয়া। এই ক্রিয়ার ক্ষেত্রে আমি একটা কথা বলি, যে ক্রিয়া মানে কর্ম থাকবে, কর্ম অবশ্যই থাকবে, ক্রিয়া মানেই কর্ম। তো ক্রিয়াপদ, বাক্যের যে বাক্যে ক্রিয়া থাকে সেই ক্রিয়া কি ধরনের হয়? দেখো, যদি প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায়, কি কাজ করলে সেটা যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা সকর্মক ক্রিয়া, যদি উত্তর না পাওয়া যায় তাহলে হচ্ছে অকর্মক ক্রিয়া, এবং বাক্যে যদি দুটো ক্রিয়া থাকে তাহলে দ্বিকর্মক ক্রিয়া। আর একটা আছে সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। বাক্যটা যদি সম্পূর্ণ না হয় তাহলে অসমাপিকা ক্রিয়া, আর যদি বাক্যটা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে বলা হচ্ছে সমাপিকা ক্রিয়া। তো তোমাদের যদি ব্যাকরণ নিয়ে কোনো অসুবিধা থাকে আমাকে যেমন কমেন্ট করবে সেই অনুযায়ী আমি আবার ভিডিও দেব। তোমাদের পরীক্ষার জন্য আমি কোয়েশ্চেন নিয়ে আলোচনা করলাম, তবুও যদি তোমাদের মনে হয় যে না ম্যাম একটা এই বিষয় নিয়ে আলোচনা করেন, তাহলে অবশ্যই আমাকে জানাবে, আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব। আত্মবাচক সর্বনাম হলো এই, ওই, কেউ, নিজে। আত্ম মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আত্ম, এই আত্ম কথাটার মধ্যেই উত্তর লুকিয়ে আছে। তারপরে দেখো এসিকিউ কোয়েশ্চেন, শর্ট টাইপ কোয়েশ্চেন।
এই শর্ট এমসিকিউ কোয়েশ্চেন যতটা সহজ, এসিকিউ কোয়েশ্চেন লিখতে গেলে একটু ভেবেচিন্তে লিখতে হয়। এই কারণেই লিখতে হয় যে এমসিকিউ কোয়েশ্চেনে আমি লাইনটা তুলে দিয়ে যে অপশানগুলো আছে তা থেকে একটা দিলে হয়ে যাবে, কিন্তু এসিকিউ কোয়েশ্চেন এক্স্যাক্ট উত্তর না হলে কিন্তু 1 নম্বর আবার কাটা যেতে পারে। সেজন্য এই কোয়েশ্চেনগুলো খুব ভালোভাবে উত্তর দিবে। গাজনের বাজনা বাজা, গাজন কি? ওই ভাঙার গান থেকে নেওয়া হয়েছে। গাজন একটা উৎসব, সেটা একদম সুন্দর করে লিখতে হবে যে কাজী নজরুল ইসলামের লেখা ভাঙার গান মূল কাব্যগ্রন্থের অন্তর্গত ভাঙার গান কবিতায় গাজন বলতে কবি বোঝাতে চেয়েছেন, যেটা লিখবা, যে যা উত্তর হবে সেটা উত্তর আমি বলবো না। পাহাড়নি কারা, এটাও হিমালয় দর্শন থেকে নেওয়া হয়েছে। পাহাড়নি কারা লিখবে তোমরা। খেয়া কবিতাটির কবি ও কাব্যগ্রন্থের নাম, তবে একটু আমি বলে একটা প্রশ্ন বোঝাতে গিয়ে বলে দিয়েছি। ইলিয়াস কোথায় বাস করত? এসে লিও তলস্তয়ের ইলিয়াস গল্প থেকে ইলিয়াস কোথায় বাস করত। রাধারানী গল্পে অপরিচিত ব্যক্তির নাম কী ছিল? যে ব্যক্তিটি রাধারানীকে সাহায্য করেছিল তার নাম কী ছিল? কোন ঋতুকে কেন্দ্র করে নিরুদ্দেশ গল্পটির পটভূমি রচিত হয়েছিল? কোন ঋতু? তোমরা ওই প্রথম লাইনে আছে বাদলা মতো, মানে বৃষ্টির দিন, কিন্তু বৃষ্টির দিন হলে বৃষ্টির দিন মনে করে যে বর্ষাকাল লিখে দেবে, সেটা কিন্তু না। তাহলে কি ঋতু ছিল? ওই লাইনেই কিন্তু আছে কি ঋতু ছিল তা। আকাশে 7টি তারা কবিতায় কবি কিসের ঘ্রাণ অনুভব করেন? তাহলে এখানে কবির নাম জানতে চাইনি, তবুও তোমাদেরকে লিখতে হবে যে এর লেখা আকাশের 7টি তারা কবিতায়, অর্থাৎ বলে দিই যে জীবনানন্দ দাশের লেখা রূপসী বাংলা কাব্যগ্রন্থের 7 সংখ্যক কবিতা আকাশে 7টি তারা, তাহলে 7 সংখ্যক কবিতা। তাহলে কবি কিসের ঘ্রাণ অনুভব করেছিলেন? তো কবির নাম দিয়েই লিখবে। সৃষ্টিকর্তার সম্পর্কে লেখিকার কি ধারণা ছিল? লেখিকা, এই যে লেখিকা দিয়েই তোমরা বুঝতে পারবে যে এটা কী থেকে নেওয়া হয়েছে। অধিকাংশ নিরুদ্দেশের বিজ্ঞাপন ইতিহাস এই, মানে নিরুদ্দেশের বিজ্ঞাপনগুলোর ইতিহাস কি ছিল? কি কারণে আগের দিনে বেশিরভাগ নিরুদ্দেশ হয়ে যেত? চন্দ্রনাথ গ্রাম ত্যাগ করার সময় কাকে কি বিষয়ে চিঠি লিখে গিয়েছিলেন? শঙ্কুর পত্রবন্ধু জেরেমি সন্ডার্সের কি অসুখ হয়েছিল? মুমূর্ষুর অভিনয় করতে হবে, কাকে এমন অভিনয় করতে হবে এবং কেন? এই যে দ্বিকর্মক ক্রিয়া কাকে বলে, যে এখানে একটা দ্বিকর্মক অপশান ছিল, এখানে তো আমি বললাম দ্বিকর্মক ক্রিয়া কাকে বলে। তো এখানে এই দ্বিকর্মক ক্রিয়া কাকে বলে, আর এখানে উদাহরণ দাও বলেছে, উদাহরণ না থাকলেও তোমাদেরকে উদাহরণটা দেওয়া জরুরি ছিল। একটি বাক্যের মধ্যে সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া চিহ্নিত করো। তো এমন একটা বাক্য লিখবে তাতে সমাপিকা ক্রিয়াও আছে এবং অসমাপিকা ক্রিয়াও আছে, এরকম একটা বাক্য লিখে তলায় দাগ দিয়ে তোমরা লিখবে। নির্দেশক সর্বনাম কাকে বলে? উদাহরণ দাও। উদাহরণ, যে কোনো প্রশ্নে উদাহরণ না থাকলে উদাহরণ দিয়ে দিবে। বিদ্যা বিনয় দান করে, কি জাতীয় বিশেষ্য? বিনয়, একটা মানুষের স্বভাব চরিত্রের মধ্যে বিনয়ী ভাব দেখা যায়, সেই বিনয় কি জাতীয় বিশেষ্য? ধনাত্মক বিশেষণ কাকে বলে? ধনাত্মক বা অনুকার, দেখবে তোমরা শব্দগুলো শুনলেই বুঝতে পারবে, অনুকার শব্দ ধনাত্মক শব্দ, শব্দগুলো শুনেই বোঝা যায়। তাহলে ধনাত্মক বিশেষণ কাকে বলে লিখবে, উদাহরণ লিখবে। শব্দ আর পদের দুটি পার্থক্য। তো শব্দ আর পদ তোমরা একদিন ব্যাকরণ নিয়ে তোমাদের একদিন একটা ভিডিও করতে হবে। শব্দ কাকে বলে লিখবে, পদ কাকে বলে লিখবে। তারপরে প্রথমে লিখে দেবে যে কয়েকটি বর্ণ পাশাপাশি বসে যখন একটি অর্থ প্রকাশ করে তখন তাকে শব্দ বলে। আর পদ কাকে বলে? শব্দের সঙ্গে বিভক্তি যোগ হয়ে যখন বাক্যে ব্যবহারের উপযোগী হয়ে ওঠে তখন তাকে পদ বলা হয়। তাহলে শব্দ আবার একটা শব্দের পার্থক্য করবে। আমি এটাই বলতে আমার বলার কারণ হলো যে তোমরা অবশ্যই কোনো কিছুর পার্থক্য আসলে সংজ্ঞা লিখে তারপর পার্থক্য লিখবে, আর দুটো বললে তোমরা দুটোর বেশি লেখার চেষ্টা করবে। অব্যয়পদ কাকে বলে? উদাহরণ দাও। পূরণবাচক বিশেষণের অপর নাম কি? পূরণবাচক শব্দ তোমরা জানো, এই যে সংখ্যাবাচক শব্দ, পূরণবাচক শব্দ, ক্রমবাচক শব্দ, এগুলোর মধ্যে আছে দেখবে। তারপরে আছে দেখো 3 মার্কের কোয়েশ্চেন, 3 আর 5, তারপরে রচনা। এই হলো তোমাদের 100 মার্কের আমার আজকের কোয়েশ্চেনের অ্যান্সার। পরে আরও কোয়েশ্চেন নিয়ে আমি আলোচনা করব, তোমরা দেখবে। তো 3 মার্কের কোয়েশ্চেনে এখানে আমি অবশ্যই কবির নাম কাব্যগ্রন্থের নাম দিতে বললাম, তবুও না দিলেও নম্বর না কাটা যেতেও পারে, কিন্তু 3 নম্বরের কোয়েশ্চেনে উৎস অবশ্যই মেনশন করবা, সে পয়েন্ট করে করতে পারো বা না করে করতে পারো। তো এই খেয়া চিরদিন চলে নদীস্রোত, এখানে কোন খেয়ার কথা বলা হয়েছে? তাহলে আমরা প্রথমেই কিন্তু উত্তর দিতে শুরু করব না যে এখানে এই খেয়ার কথা বলা হয়েছে। তাহলে আমাদেরকে লিখতে হবে কি, যে আলোচ্য লাইনটি, যেহেতু এটা বইয়ের লাইন,
আলোচ্য লাইনটি, তাহলে আলোচ্য লাইনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত খেয়া কবিতা থেকে নেওয়া হয়েছে। সেটা তুমি উৎস বলে পয়েন্ট করেও লিখতে পারো, এমনিও লিখতে পারো। তারপর প্যারা চেঞ্জ করে কোন খেয়ার কথা বলা হয়েছে লিখবে। সেটা লেখার পর আবার প্যারা চেঞ্জ করে তা চিরদিন কেন চলে সেটা একটু ব্যাখ্যা ভিত্তিক লিখে এক লাইনের উপসংহার লিখবে। তাহলে 1 মার্ক এখানকার জন্য পেয়ে গেলে 2 মার্ক। ওই যে উৎস লিখেছিলে তার জন্য 2 মার্ক। তুমি মোটামুটি যদি লিখে উপসংহার 1 লাইন দিতে পারো তাহলে 3 মার্কে 3 মার্কই পাওয়া যায়। একবার শুধু আমি মা বাবার সঙ্গে দেখা করব, কে কার সঙ্গে দেখা করতে চেয়েছে, এতে বাধাটা কি? তো দেখবে নিরুদ্দেশ থেকে নেওয়া হয়েছে। তো এখানেও তাই উৎস লিখে এই যে কে কার সঙ্গে দেখা করবে এই জন্য 1 তারপরে 2, তাহলে 3 মার্কই চলে আসবে। হিমালয় দর্শন রচনাংশে ভুটানিদের প্রসঙ্গে লেখিকার দৃষ্টিভঙ্গির পরিচয় দাও। ওই যে ভুটানি মেয়েদের জন্য লেখিকা কি কি বলেছে গল্পে সেগুলোর পরিচয় দিবে। এখানে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। ভাঙার গান কবিতায় কি ছিল? একটা শব্দ ছিল প্রাচী আর প্রাচীর। এই প্রাচী মানে সম্পূর্ণ একটা আলাদা জিনিস, আর এই প্রাচীর মানে দেওয়াল। তাহলে প্রাচীর প্রাচীর ভেদ করতে বলেছে। এই যে প্রাচ্য আর পাশ্চাত্য বলে একটা জিনিস আছে তোমরা জানো, সেই প্রাচী আর প্রাচীর এই জিনিসটা নিয়ে একদম পার্থক্য আছে। তা দিয়ে কবির যে বক্তব্য সেটাকে তোমাদেরকে সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে। ওর বয়স হলো 24। এখানে বোধহয় নিউটনের বয়সের কথা বলা হয়েছে। কার বয়সের কথা বলা হয়েছে? তার এত বয়স বেঁচে থাকার কারণ কি? এটা শঙ্কু থেকে নেওয়া হয়েছে। তারপরে 5 মার্কের কোয়েশ্চেন সেম 3-এর মতো। অবশ্যই তোমাদেরকে উৎস লিখতে হবে। এই যে তুমি জানো না এই বিজ্ঞাপনের পিছনে সত্যিকারের ট্র্যাজেডি থাকে, নিরুদ্দেশ গল্প অনুসারে সত্যিকারের ট্র্যাজেডির বিবরণ দাও। তাহলে এটা হলো রচনাধর্মী প্রশ্ন, বোধমূলক প্রশ্ন। নিজের জ্ঞান থেকে নিজেকে উত্তর তৈরি করতে হবে। আমরা যদি মুখস্থ করে লিখে দিই তাহলে বেশি নম্বর ক্যারি করে না। তাই উৎস লিখবে। উৎস লেখার পর তোমরা প্রশ্নগুলোকে বিভিন্ন প্যারাতে ভাগ করে লিখবে, মানে অংশে ভাগ করে লিখবে। পথের 2 ধারে মনোরম দৃশ্য, কোন রচনার অংশ? মনোরম দৃশ্যের বর্ণনা। এগুলো সবই বোধমূলক কোয়েশ্চেন। এই ভাঙার গান কবিতাটির নামকরণের সার্থকতা, তো নামকরণের উৎসটা লেখার পরে একটুখানি ভূমিকা দিবে। এইগুলো হচ্ছে একটু রচনাধর্মী প্রশ্ন। রচনাধর্মী প্রশ্ন মানে ঠিক রচনার মতো, তো আমাদেরকে ভূমিকা দিতে হবে। ভূমিকা মানে নামকরণ জিনিসটা কি সেই সম্পর্কে আমরা 2 থেকে 3 লাইন লিখতে হবে, যে আমাদের স্টুডেন্টরা অর্থাৎ পাঠকরা নামকরণের মধ্যে দিয়ে পাঠের মধ্যে প্রবেশ করে। মানে আমরা নাম দেখে আঁচ করতে পারি। তোমরা দেখবা কোনো সিনেমা দেখলে নাম দেখে আঁচ করতে পারি যে সিনেমাটার ঘটনাটা কী। কোনো গল্পের কোনো কবিতার নাম দেখেই আমরা বুঝতে পারি মানে অনেকটাই বুঝে যায় যে সেটা কি নিয়ে বলতে চেয়েছে, কি নিয়ে লিখতে চেয়েছে। এই যে নিরুদ্দেশ গল্পটা, শোভনের হারিয়ে যাওয়ার গল্প, তাহলে এটা নিরুদ্দেশ হয়ে যাক, আমরা গল্পের নাম শুনেই বুঝতে পারছি। তাহলে তোমরা লিখবে যে লোকে যতই বলুক যে নামে কি এসে যায়, গোলাপকে যে নামেই ডাকো না কেন গোলাপ গোলাপই থাকবে, তাই বলে কি কানা ছেলের নাম পদ্মলোচন রাখা যায়? তাহলে পদ্মলোচন মানে কি? যার খুব সুন্দর চোখ বা খুব সুন্দর আঁখি, তার কানা ছেলের নাম তো সেটা রাখা যাবে না। তাই বলছে যে নামকরণ সাহিত্যে প্রবেশের চাবিকাঠি। সেই রকম একটা আমি যা যা বললাম, বা তোমরা আরও ভালো কিছু দিতে পারো, সেইটা দিয়ে একটা ছোট্ট ভূমিকা দিয়ে তারপরে ভাঙার গান কবিতাটার বিষয়বস্তু লিখে তারপর কেন ভাঙার গান সার্থক হলো তোমরা তোমাদের মতটা না দিয়ে কবি যে সার্থকতা প্রকাশ করেছে সেটাই জানিয়ে দেবে যে সামগ্রিকভাবে হ্যাঁ ভাঙার গান নামটি সার্থক হয়েছে, তাই বলে একটা উপসংহারের লাইন দিবে। আবহমান কবিতায় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর গ্রাম জীবনের যে মমত্ব প্রকাশ পেয়েছে তা প্রকাশ করে। এই যে আবহমান মানে চিরকালীন। আবহমান কবিতাটি হচ্ছে অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তাহলে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের অন্তর্গত আবহমান কবিতায় কবি বলতে চেয়ে যে এবার কবির যে সমগ্র গ্রাম্য জীবনের জিনিসটা ফুটে উঠেছে সেটা লেখার পরে আবার কবির মনোভাবটা ফুটিয়ে তুলে তারপর 1 লাইনের উপসংহার দিবে। স্বর্ণপর্ণী যে একটা গাছড়া, এটা প্রবেশের শঙ্কু থেকে নেওয়া লাস্ট গল্প স্বর্ণপর্ণী। তো স্বর্ণপর্ণী গাছড়ার সন্ধান কোথায় পাওয়া গিয়েছিল? প্রবেশের শঙ্কু। কীভাবে সেখানে পৌঁছান বর্ণনা করো। আর ত্রিপুরেশ্বর শঙ্কুর জীবন দর্শনের পরিচয় দাও। ত্রিপুরেশ্বর শঙ্কু আর ত্রিলোকেশ্বর শঙ্কু, কোনটা বাবা কোনটা ছেলে তোমরা আগে ঠিক করে নিবে। শঙ্কুর পুরো নামটা কি জেনে, শঙ্কুর বাবার নামটা কি জেনে তার পেশা কী ছিল, দেখা গেল একজনের আসলো আর একজনের লিখে দিলে, তাই তোমাদেরকে এই নামটা ঠিক করে আগে জানতে হবে।
তারপরে দেখো এই রচনাগুলো তোমরা দেখে নাও। বিজ্ঞান ও কুসংস্কার, বিজ্ঞান সাধনায় প্রফুল্ল আচার্যচন্দ্র রায়, একটা বর্ষণ মুখর দিনের অভিজ্ঞতা, বাংলা উৎসব। আমি রচনার জন্য যেটা বলবো সেটা হলো তোমাদের এই বিজ্ঞানমূলক একটা, পরিবেশমূলক একটা, এটা হচ্ছে পরিবেশমূলক বা উৎসবমূলক বা একজন বিখ্যাত ব্যক্তির, এই রকম তোমরা যে কোনো একটা করে কমন অবশ্যই পেয়ে যাবে। আর বিজ্ঞানমূলক একটা থেকেই যায়। তাহলে আমি রচনা নিয়ে আলোচনা করছি না, রচনা নিয়ে অন্য একদিন আলোচনা করব। এবার তোমাদের এই ভিডিও দেখার পরে তোমাদের যেমন যেমন প্রয়োজন আমাকে কমেন্ট লিখবে, আমি সেই অনুযায়ী তোমাদের আবার নেক্সট ভিডিও বানাবো। আর তোমরা কমেন্ট না করলে আমি আবার আর একটা নেক্সট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করবে, তাহলে আমার নেক্সট ভিডিও তোমরা পেয়ে যাবে।